এই প্রেসিডেন্ট, এই সেনাপ্রধান যে মানে ডেমোক্রেসির জন্য যে ভূমিকা রেখেছেন, এই দুজন না হলে তো আসলে ইলেকশনই হইতো না। ইন্টারিম গভর্নমেন্টের মধ্যে এটা তো স্পষ্ট এখন যে ইন্টারিম গভর্নমেন্টের প্রধান সহ বেশ কয়েকজন উপদেষ্টা চাননি নির্বাচন হোক। তো বলেছিল যে মেধার ভিত্তিতে সবকিছু করা হবে, তাহলে কেন যারা 5 বছর 10 বছর ইভেন 15 বছর আগেও রিটায়ারমেন্টে চলে গেছে এবং তারা বিচ্ছিন্ন অনেকটা, তাদেরকে এই যে নিয়ে বসানো হচ্ছে? এলএনজি ওইসব প্রাইসে কিনতে হবে, এটাও কিন্তু যে আপনার সেভারাল বিলিয়ন ডলার্স বেশি চলে যাবে। মানে একদিকে প্রাইস বেড়ে গেছে, আরেকদিকে পাবো কিনা তারও নিশ্চয়তা নেই। উনি 18 ফেব্রুয়ারি আমাদের প্রাইম মিনিস্টারকে লিখেছিলেন, সেখানে উনি 3টা বিষয়ের কথা উল্লেখ করেছিলেন: ট্রেড, ডিফেন্স এবং ইন দ্য প্যাসিফিক। প্রিয় দর্শক, শুভ সকাল। আপনারা জানেন যে টাইমস হেডলাইন্স অনুষ্ঠানে আমরা টাইমস অফ বাংলাদেশে প্রকাশিত নানান গুরুত্বপূর্ণ খবর নিয়ে আলোচনা করে থাকি। আমাদের আজকের একটি খবর হচ্ছে মধ্যপ্রাচ্যের যে সংকট চলছে, যে যুদ্ধ শুরু হয়েছে, সেই যুদ্ধের কারণে বিশ্বের প্রায় প্রতিটি দেশই কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, বাংলাদেশও তার ব্যতিক্রম না। তো এই যুদ্ধের কারণে বিশেষ করে জ্বালানির যে সরবরাহ সেটি ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে এবং জ্বালানির মূল্য বৃদ্ধি পাচ্ছে। তো এই প্রেক্ষিতে বাংলাদেশ সরকার বলছে যে আমাদের আগামীতে জ্বালানি সংকট অত্যাসন্ন এবং জনগণকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছে। তো এই বিষয়টা নিয়ে আমি আমার সহকর্মী মাহফুজুল্লাহ বাবুর সঙ্গে আলাপ করব। বাবু, আপনি কি একটু বিস্তারিত বলবেন যে সরকার কেন বলছে সাশ্রয়ী হওয়ার জন্য? এখন মানে এটি হতেই হবে সংকট। এলএনজি আপনি জানেন যে গ্যাসে আমাদের তো আমরা এমনিতেই স্কারসিটি ছিল, ধরেন যে 2600-2700 MMCFDর মতো পার ডে সাপ্লাই আছে দেশে, যেখানে চাহিদা 3700 MMCFD বেশি। তো এই গ্যাস দিয়ে আমাদের বিদ্যুৎ উৎপাদন হয়, সার উৎপাদন হয়, কলকারখানা চলে, বাসা বাড়িতে হয়, সিএনজি স্টেশনে যায় কম্প্রেস করে। তো এলএনজির 20% সাপ্লায়ার হচ্ছে কাতার। কাতার সিম্পলি তাদের প্রসেসিং প্ল্যান্টগুলো বন্ধ করে দিয়েছে মিসাইল অ্যাটাকের কারণে। তো বিশ্বে এরকম একটা কমোডিটি যখন 20% সাপ্লাই অফ হয়ে যায়, তো তার প্রাইস যায় বেড়ে। তো বাংলাদেশকে এখন কম্পিট করে এশিয়ান দেশগুলো, জাপান, চীন, কোরিয়া, তারপরে ইউরোপ, তারা কম্পিট করে কিন্তু আপনার এই যে ক্রাইসিসে অল্টারনেটিভ সোর্স থেকে যে এলএনজি কেনার চেষ্টা করছে। আমাদের ধরেন আমরা যদি এখন সাপ্লাই বন্ধ হয়ে যায় এলএনজি এবং তেল, আমরা কতদিন চলতে পারবো? এলএনজির সাপ্লাই, এলএনজি যেগুলো লং টার্ম কন্ট্রাক্ট আছে সেগুলোর বেসিসে যদি আমরা পাই অন্যান্য অল্টারনেটিভ সোর্স থেকে বিভিন্নভাবে আমরা নিয়ে চলতে পারবো। কিন্তু সমস্যা হচ্ছে এলএনজির এক্স্যাক্ট কয়দিন চলবো তার কোনো বিস্তারিত হিসাব সরকার দেয়নি। কিন্তু জ্বালানির ক্ষেত্রে আমরা যে ফুয়েল যেটাকে বলি, যেমন 2 সপ্তাহের জন্য পেট্রোল, ডিজেল এগুলো আছে, 3 সপ্তাহ চলার মতো অকটেনের মজুদ আছে। আর যেগুলো পাইপলাইনে আছে অলরেডি যুদ্ধ শুরুর আগেই হরমুজ প্রণালী ক্রস করেছে, সেগুলো দিয়ে আরও হয়তো কয়েকদিন চলবে। কিন্তু সমস্যা হচ্ছে যদি যুদ্ধটা আপনার প্রলং করে, তখন হচ্ছে এই আজকে আমাদের যে জ্বালানি মন্ত্রী তিনি বলেছেন যে মার্চ মাসটা মোটামুটি পার হয়ে যাওয়া যাবে, তো এপ্রিলে গিয়ে একটা সংকট হতে পারে যদি যুদ্ধ না থামে। না, হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন আমরা জানি যে 80টার মতো ট্যাঙ্কার ওখান থেকে ক্রস করে। তো গতকাল লেটেস্ট হিসাব বলছে যে গতকালকে মাত্র 2টি ট্যাঙ্কার হরমুজ প্রণালী অতিক্রম করেছে। এখন এটা করতে গিয়ে কে চাইবে যে তার আপনার এই যে আপনার মিলিয়ন মিলিয়ন ডলারের যে জাহাজ নষ্ট হোক? তো ধরুন আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এই যুদ্ধ সহসা বন্ধ হচ্ছে না। ট্রাম্প যেভাবে কথা বলছে বা ইসরায়েল অনেক আগ্রাসী, লেবানন দখল করে নিচ্ছে, ছড়িয়ে পড়ছে এটা। তো সেই প্রেক্ষিতে পুরো মানে মধ্যপ্রাচ্যই তো একটা যুদ্ধের দামামা বাজছে। কোথায় কখন মিসাইল পড়ে, ড্রোন অ্যাটাক হয়, কেউ বলতে পারছে না। তো এরকম একটা সিচুয়েশনে মনে হচ্ছে যে এটা প্রলং করবে ফর ফিউ উইকস অ্যাটলিস্ট, এবং 1 মাস বা তার বেশিও চলতে পারে। তাহলে আসলে পিকচারটা কেমন দাঁড়াবে? পিকচার এরই মধ্যে যেটা ঘটেছে, আমরা ইনফ্যাক্ট আমরা আশঙ্কা করছি না যে আমাদের দেশে মিসাইল এসে পড়বে, কিন্তু সেটার যে ইকোনমিক মিসাইলটা আমাদের কিভাবে পড়ছে দেখেন। যে ইন্টারন্যাশনাল মার্কেটে গত 2 সপ্তাহে যে ক্রুড অয়েল, যেটা অপরিশোধিত তেল, তার দাম বেড়ে গেছে প্রায় 22-23%।
ফার্নেস অয়েল, যেটি দিয়ে আমাদের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো চলে, তার দামও 30%-এর বেশি বেড়ে গেছে। আর ইউরোপিয়ান কন্ট্রাক্টগুলোতে যে ন্যাচারাল গ্যাস, যে এলএনজি, তার দাম বেড়ে গেছে আপনার 100% বেড়ে গেছিলো 4-5 দিনে। এখন সেটা ধরেন গত 2 সপ্তাহ আগে যে দাম ছিল তার চেয়ে 67% বেশি দামে ইউরোপিয়ানরা কিনছে, সেখান থেকে কম্পিট করে এশিয়ানরা কিনছে। তো আমাদের যদি সেই বিকল্প স্পট মার্কেট থেকে কিনতে হয় এলএনজি, ওই সব প্রাইসে কিনতে হবে। এটাও কিন্তু যে আপনার $several billion বেশি চলে যাবে। মানে একদিকে প্রাইস বেড়ে গেছে, আরেকদিকে পাবো কিনা তারও নিশ্চয়তা নেই, এবং এটা একটা লেন্দিও বিষয়, হুট করে তো আপনি পাবেন না যেটা রেডি আছে। রাইট, আপনি ধরেন $2 বিলিয়ন বেশি খরচ করতে রাজি হয়েছেন ইকোনমি বা আমাদের জনগণের জীবনমান ঠিক রাখার জন্য, কিন্তু দেখা গেল যে আপনার যে কার্গোটা আসছে সেটি আসতে পারলো না। তার মানে আপনার দরকার হয়তো 7 দিন পরে, সেটি যদি 20 দিন পরে আসে, এই 20 দিনের যে সংকট, এইগুলোর কথাই বলছিলেন আসলে সরকার। আপনাকে সর্বশেষ যে প্রশ্নটা করতে চাই, যে সামার আসছে, মানে অলরেডি গরম পড়ে গেছে, আমরা আমাদের ফ্যান চালাতে হচ্ছে, হয়তো কোথাও কোথাও এসি চালানো শুরু হয়ে গেছে। তো এই যে সামারে যে একটা সংকট এমনি দেখা দেয় প্রতি বছর, তার মধ্যে এইরকম একটা সংকট, বিদ্যুতের সংকটটা বেশ ভয়াবহ হবে বলেই মনে করছেন। কারণ আমি আজকে কথা বলছিলাম যে বেসরকারি বিদ্যুৎ উৎপাদক যারা, তাদের সঙ্গে, তারা বলছেন যে ফার্নেস অয়েল, যেটা দেশে আপনার প্রাইভেট সেক্টর থেকে 9,000 মেগাওয়াটের মতো বিদ্যুতের ক্যাপাসিটি আছে, তার রাফলি অর্ধেকের মতো হচ্ছে ফার্নেস অয়েল বেসড ক্যাপাসিটি। তো এগুলোর সবটা ইউটিলাইজড হয় না, সরকার যখন যতটুক চায় এই ধরনের কন্ট্রাক্টই আছে তারা। তো তারা বলছিলেন যে সিঙ্গাপুরে আসলে ফার্নেস অয়েলের একটা ভালো ডিপোজিট আছে, যেখান থেকে আমরা সাধারণত ওখান থেকেই কিনি, এবং এটা আমরা যদি এখন বাড়িয়ে দিই এবং ফার্নেস অয়েল থেকে যদি সরকার আরও বেশি বিদ্যুৎ নিতে নেয়, তাহলে ধরেন গ্যাসটা চাইলেও আপনি যদি না পান, তখন সরকার আপনার ফার্নেস অয়েল থেকে যে বিদ্যুৎ হয় সেটা নিতে পারে, আরও বাড়াতে পারবে তারা উৎপাদন। কিন্তু সমস্যা হচ্ছে তাদের কাছে টাকা নাই, সরকারের কাছে তারা ফার্নেস অয়েল বেসড যে প্ল্যান্টগুলো, তারাই টাকা পায় প্রায় 11-12 হাজার কোটি টাকা। এটা 7 মাস 10 মাসের পুরনো বিল। তো যাই হোক, সরকার যদি ক্লিয়ার করে, বলছে অ্যাটলিস্ট ধরেন যে এখন রাফলি 12,000 মেগাওয়াটের মতো হচ্ছে ডেইলি ডিমান্ড, যে আমাদের বিদ্যুতের ডিমান্ড, সেটা কিন্তু জাস্ট সামার হিট করলেই 15 ক্রস করে যাবে, তারও বেশি হতে পারে। তো যাই হোক, সরকার সাশ্রয়ী হইতে বলেছেন, এবং আমাদের আসলে হওয়া উচিত, আমরা একটু চেষ্টা করলে জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে, নিশ্চয়ই বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে আমরা অনেক সেভ করতে পারি আমাদের বাসা বাড়ি। এটি জনগণের দায়িত্ব, আর সরকারেরও দায়িত্ব যে আসলে সরবরাহের জন্য একটা এফিশিয়েন্ট ম্যানেজমেন্ট। মন্ত্রী নিজেও বলেছেন যে আসলে একটা দক্ষ ব্যবস্থাপনা আমাদের খুব দরকার। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন থাকছেন কি থাকছেন না, এই নিয়ে আমাদের একটি স্টোরি আছে। স্টোরিটা নিয়ে আমি আলোচনা করব আমার সহকর্মী জসিম আহমেদের সঙ্গে। জসিম আহমেদ, আপনি জানেন যে নতুন সরকার আসলেই তার সুবিধা মতো প্রশাসন থেকে সব প্রতিষ্ঠান নিজের মতো সুবিধা মতো ঢেলে সাজানোর চেষ্টা করে। তো ইতিমধ্যে আমরা দেখেছি পুলিশ, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সহ নানান জায়গায় পরিবর্তন এসেছে, এবং দুদকেও পরিবর্তন এসেছে। তো সেক্ষেত্রে আমরা বেশ বিএনপি ক্ষমতায় আসার পরে আলোচনা শুনছিলাম যে মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন থাকবেন কি থাকবেন না। এদিকে জামাত এনসিপির পক্ষ থেকে অনেক চাপ ছিল, তারা আন্দোলনও করেছে। কিন্তু মনে হচ্ছে যে বিএনপি বর্তমান রাষ্ট্রপতিকেই রাখতে চাচ্ছেন। আমাদের স্টোরিটা আসলে কি বলছে? বেসিক্যালি এইটা বিষয়টা দুই রকমই আছে। বিএনপির মধ্যে কিন্তু, যেমন গতকাল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে ওনার তো আসলে মেয়াদ আছে হলো 2027 পর্যন্ত, এখন কেন এটা পরিবর্তনের কথা আসছে, এটা উনি পাবলিকলি বলেছেন। ওইদিকে আবার বিএনপির মধ্যেও কিন্তু একটা বড় অংশ মনে করে যে প্রেসিডেন্ট থেকে যাক তার মেয়াদ পর্যন্ত। আবার যেখানে পলিটিক্যাল চাপও আছে, কারণ বিএনপি তো তার অপোজিশনেরও আসলে আস্থায় নিয়ে তাকে 5 বছর ক্ষমতা চালাইতে হবে, এবং জুলাই আন্দোলনের সাথে যেহেতু বিএনপি ছিল, সো জুলাই মুভমেন্টের যারা অন্যান্য স্টেক হোল্ডার আছে তাদের কথাও কিন্তু আসলে বিএনপিকে গুরুত্ব দিতে হচ্ছে। তো মূল ইস্যুটা হচ্ছে যে বিএনপি যদি প্রেসিডেন্টকে চলে যেতে বলে, প্রেসিডেন্ট রিজাইন করে দিতে পারেন। তো বলেছেন, হ্যাঁ, উনি যেমন আজকে উনি আমাদেরকে বলেছেন যে আসলে ইভেন
আমরা যখন ওনার কাছে জানতে চাইলাম যে বিএনপি মহাসচিব তো এটা বলেছেন যে আপনি 2027 পর্যন্ত থাকবেন, এ বিষয়ে আপনার মতো, উনি বললো যে সবসময় তো আসলে প্রেসিডেন্টকে বা যে কোনো নিয়োগের ক্ষেত্রে সরকারি দল ডিসিশন নেয় যে তারা কাকে রাখবে কাকে রাখবে না, বা নতুন কাউকে নেবে নাকি পুরনো জনকে রাখবে। আমি ওনারা রাখতে চাইলেই যে আমি থাকবো এই সিদ্ধান্ত আমি আসলে নেইনি। তো সেই ক্ষেত্রে এখন বিএনপি রাখতে চাইলেও প্রেসিডেন্ট থাকবেন কিনা এটাও কিন্তু একটা কথা আছে। হ্যাঁ, উনি ধরেন কমফোর্ট ফিল যদি না করেন, বিশেষ করে উনি তো আওয়ামী লীগের একজন রাষ্ট্রপতি, নিয়োগ হ্যাঁ, আওয়ামী লীগের নমিনেটেড। হ্যাঁ, এবং এই তত্ত্বাবধায়ক ইন্টারিম গভর্নমেন্টের সময় নানান ধরনের ওনার চলাচলের উপর নিষেধাজ্ঞা ছিল, উনি অনেক কিছু বলতে পারেন নাই, পরবর্তীতে আমরা দেখেছি উনি বলেছেন। তো বিএনপি আসার পরে মনে হচ্ছে যে উনি একটু হলেও কমফোর্ট ফিল করছেন, এবং বিএনপি যেহেতু কোনো চাপ দেয়নি, তাহলে কি আমরা বলতে পারি যে বিএনপি যদি রাখতে চায় ওনাকে তাহলে উনি থাকবেন? ওনাকে যদি মানে এই ক্ষেত্রে আসলে ওনাকে আস্থায় নিতে হবে বিএনপিকে। উনি যদি ফিল করে যে উনি কমফোর্টেবল থাকবে তাহলে উনি থাকবে। এই ক্ষেত্রে ওনাকে হয়তো উনি যে বলছেন যে আমি আসলে এখনো সিদ্ধান্ত নিইনি থাকবো কি থাকবো না, এইটা এমনও হইতে পারে উনি খুব পলিটিক্যালি সেন্সিটিভলি আনসারটা করেছেন, বিকজ কারণ উনি তো জানেন যে এনসিপি এবং জামাত এখনো ইভেন তারা কাউকে কাউকে দিয়ে সম্ভবত রিটও একটা হয়েছে যে কেন উনি সংসদের অধিবেশনে ভাষণ দেবেন। বাট এটা তো বহু বছরের রেওয়াজ যে প্রেসিডেন্ট প্রথম অধিবেশনে ভাষণ দেবেন, তার উপরে ধন্যবাদ প্রস্তাব আসবে সংসদে, সেটা পাশ হবে। এখন দেখা গেল যে বিএনপি ধন্যবাদ প্রস্তাব পাশ করতে গেছে, বিরোধী দল পার্লামেন্টে থাকলো না, সেই ক্ষেত্রে হ্যাঁ ওয়াকআউট করলো। সেইটা কিন্তু একজন রাষ্ট্রপতির জন্য খুবই সম্মানজনক না। এই অবস্থায় আসলে বিএনপি রাখতে চাইলে উনি থাকবেন কিনা এটা আসলে উনার উপরই ছেড়ে দিতে হবে। কিন্তু আর বেশি দিন নাই, ধরেন 12 তারিখেই তো প্রথম অধিবেশন শুরু হচ্ছে নতুন সরকারের, নতুন সংসদের। তো আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে উনি থাকবেন এবং উনি ভাষণটা দিবেন। না, এইটা তো কনফার্ম যে উনি ইভেন যদি বিএনপি থেকেও ভিতর থেকে আওয়াজ উঠে যে উনাকে বলে দিতে। তবে আমার সাথে ওনার কথা বলে যেটা মনে হয়েছে যে উনাকে বিএনপি যদি জাস্ট একবার বলবে যে আমরা আসলে আপনাকে চাই না, উনি আসলে রিজাইন করে সসম্মানেই চলে যেতে চান। তো সেই ক্ষেত্রে মানে এই অধিবেশন পর্যন্ত ওনাকে থাকতে হবে ধারাবাহিকতার জন্য। সো এই অধিবেশনে যদি উনি এইরকম অপ্রীতিকর কিছু দেখেন, উনি নিজেও আসলে ছেড়ে দিতে পারেন। দেখুন, আমরা এই কয়েকদিন আগেই দেখেছি বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে খুবই অসম্মানজনকভাবে বিদায় নিতে হয়েছে, এবং সেটা কিন্তু আমাদের কাছে প্রথমে মনে হয়নি, কারণ সম্পূর্ণ নিয়ম বহির্ভূতভাবে তাকে বিদায় করে দেওয়া হয়েছে, এবং নতুন গভর্নর নিয়ে নানান ধরনের সমালোচনা বিতর্ক চলছে। ঠিক কী কারণে ধরুন বাংলাদেশ ব্যাংকের গভর্নর চেঞ্জ হয়ে যাচ্ছে, দুদকের চেয়ারম্যান চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু বিএনপি রাষ্ট্রপতিকে রেখে দিতে চাচ্ছেন? আচ্ছা দেখেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, দুদকের চেয়ারম্যান আর প্রেসিডেন্ট আর সেনাপ্রধান জিনিসটা এক না। এই প্রেসিডেন্ট এই সেনাপ্রধান যে মানে ডেমোক্রেসির জন্য যে ভূমিকা রেখেছেন, এই দুজন না হলে তো আসলে ইলেকশনই হইতো না। ইন্টারিম গভর্নমেন্টের মধ্যে এটা তো স্পষ্ট এখন যে ইন্টারিম গভর্নমেন্টের প্রধান সহ বেশ কয়েকজন উপদেষ্টা চাননি নির্বাচন হোক, তারা যে কোনো হোক, মব সৃষ্টি কইরা হোক, ইনকিলাব মঞ্চ তৈরি কইরা হোক, বা নানানবিধ কূটকৌশল করে তারা কিন্তু ক্ষমতা দীর্ঘায়িত করতে চাইছিলেন। এমনকি জামাত, এনসিপি সহ ওই গ্রুপটা কিন্তু প্রেসিডেন্টকে সরাইয়া দিয়া মানে একটা কনস্টিটিউশনাল ক্রাইসিস তৈরি করতে চাইছিল, এবং প্রেসিডেন্ট যখন থাকবেন না তখন তার কনস্টিটিউশন সাসপেন্ডই করতে হতো আলটিমেটলি। সেই ক্ষেত্রে কি হতো, ইলেকশনই হইতো না, বা হয়তো 5 বছর এভাবে তারা লেন্দি করতো। সেই ক্ষেত্রে তো এইটা দুইটা মানুষের জন্যই কিন্তু আসলে করা যায় নাই, একটা হলো সেনাপ্রধান এবং আরেকজন হলো প্রেসিডেন্ট। তো যাদের কারণে বিএনপি আজকে ক্ষমতায় বা এই গণতন্ত্র উত্তরণ করছে, তাদের ভূমিকার কারণে, সেই ক্ষেত্রে এই দুইজন আর বাংলাদেশ ব্যাংকের গভর্নর আর দুদকের চেয়ারম্যান, এই 4 জনের বিষয়টা এক করা যাবে না। দুইজনের বিষয় আলাদা, দুইজনের বিষয় আলাদা। বিষয়টাকে আমি এইভাবে দেখতে চাই আসলে। আমার কাছে মনে হয় যে এটা খুব ভালো সিদ্ধান্ত। বিএনপি এখন পর্যন্ত রাষ্ট্রপতিকে নিয়ে যে কোনো ধরনের কোনো বিরূপ মন্তব্য করেন না, এবং তাকে রেখে দেওয়ার যে কথা বলছেন, আমার কাছে মনে হয় যে সেটি খুবই একটা ভালো সিদ্ধান্ত, এবং আমরা চাই যে উনি থাকুক, কারণ অন্তত কিছু তো বিএনপির কাজ করা উচিত, যে কারণে আমরা ভাববো যে আগের সরকারের চেয়ে নতুন বিএনপি সরকার তারেক রহমানের নেতৃত্বে তারা নতুন কিছু দৃষ্টান্ত তো স্থাপন করবেন, তার মধ্যে হয়তো এটি একটি দৃষ্টান্ত হয়ে থাকতে পারে। তারপরেও কিন্তু পদটা কিন্তু প্রেসিডেন্ট এবং রাষ্ট্রের সর্বোচ্চ
পদ, যদিও কনস্টিটিউশনের প্রেসিডেন্টের কোনো ওই রকম কাজ বা করার কিছু নাই, ক্ষমতা নাই, সরকার প্রধানমন্ত্রী যেটা অ্যাডভাইস করবে তিনি সেইটাই করবেন, কিন্তু পদটা তো রাষ্ট্রপ্রধানের পদ, সেই ক্ষেত্রে ওইটুকু সম্মান তো আসলে রাষ্ট্রপতির চেয়ার এটা আসলে ডিজার্ভ করে। দর্শক, তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার ঠিক পুরনো সরকারের পথেই হাঁটছে। তারা মেধার ভিত্তিতে প্রশাসনকে সাজানোর কথা বললেও কন্ট্রাকচুয়াল অ্যাপয়েন্টমেন্ট দেওয়া শুরু করেছে। আজকেও 4 জনকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে তাদের 4টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় এবং বিভাগে। এর আগেও একজন সচিবকে দেওয়া হয়েছে। তো এটার যে ভালো দিক বা খারাপ দিক, এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব আমার সহকর্মী আরিফুল ইসলাম মিঠুর সঙ্গে। মিঠু, সরকার তো বলেছিল যে মেধার ভিত্তিতে সব কিছু করা হবে, তাহলে কেন যারা 5 বছর 10 বছর ইভেন 15 বছর আগেও রিটায়ারমেন্টে চলে গেছে এবং তারা বিচ্ছিন্ন অনেকটা, তাদেরকে এই যে নিয়ে বসানো হচ্ছে, এটা কি কোনো আসলে সুবিধা বয়ে আনবে? না, সুবিধা বয়ে আনবে না। আমি কয়েকজনের সঙ্গে কথা বলেছি, কয়েকজন বিশ্লেষক যারা জনপ্রশাসন নিয়ে কাজ করেন এবং রিটায়ার্ড বিশ্লেষক। আসলে মূলত যে এই যাদেরকে নিয়োগ দেওয়া হলো, এই নিয়োগের আগে আমরা যদি অন্তর্বর্তীকালীন সরকারের দিকে তাকাই, তখন আমরা দেখেছি যে 82 ব্যাচের প্রায় 20-25 জন সচিবকে নিয়োগ দেওয়া হয়েছিল। মোট প্রায় 700-র উপরে কর্মকর্তাদেরকে বঞ্চিত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল, যারা অলরেডি রিটায়ার্ডেড। তো তার মধ্যে ছিলেন সচিবও। তো এই সচিব যারা ছিলেন তারা ভালো কাজ করতে পারেননি বলতে তারা আসলে অনেক আগে রিটায়ারমেন্টে চলে গেছেন। তো যে কারণে এখন তো ব্যুরোক্রেসি অনেক আধুনিক হয়েছে, টেকনোলজি এসেছে। তো এই বর্তমান প্রজন্মের যে ব্যুরোক্রেসি, এর সঙ্গে তারা আসলে তাল মেলাতে পারেননি, যে কারণে তারা ডেলিভারিও দিতে পারেননি। ধরুন যে আমরা অন্তর্বর্তী সরকারের হিসাবটা তখন ভিন্ন, তো তারা হয়তো দিয়েছে, কিন্তু এখন যে নতুন সরকার এসেছে, তো প্রশাসনে তো অনেকে আছেন যোগ্য ব্যক্তি বা মেধাবী ব্যক্তি কি একদমই নাই, যে রিটায়ারমেন্টে চলে গেছে অনেক আগে তাদেরকে, নাকি নতুন সরকার তারেক রহমানের সরকার চাইছে যে তারা তাদের আস্থাভাজন যারা তাদেরকে তারা বসাতে চায়, যেন তারা তাদের মতো পরিকল্পনা অনুযায়ী কাজ করতে পারে? এই ভিত্তিতে করা হচ্ছে, নাকি তারা আসলে যারা এখন আছেন যোগ্য ব্যক্তি বা যারা সিনিয়র, যারা সচিব হতে পারেন, তাদের উপর ভরসা রাখতে পারছেন না? মানে এখন যে প্যাটার্নটা দেখা গেছে, এখন পর্যন্ত 5 জন সচিবের বিষয়টা আমরা জানতে পেরেছি গত কয়েকদিনে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। তো তাদেরকে দেখা গেছে যে তারা আগের সরকারের সময় কাজ করেছেন, মানে বিএনপি সরকারের সময় তারা কাজ করেছেন। যেমন আমরা যদি একটা ধরি যে এলজিআরডি মন্ত্রণালয়, যেটা মানে স্থানীয় সরকার বিভাগ, যেটা সেই বিভাগের যাকে সচিব করা হয়েছে, তিনি এলজিআরডি যে ডিপার্টমেন্ট ছিল, যেটা স্থানীয় সরকার অধিদপ্তর, তার প্রধান প্রকৌশলী ছিলেন। তো তিনি হচ্ছে 2001-এ তিনি প্রধান প্রকৌশলী ছিলেন। তার মানে 2001-এ আসলে বিএনপি সরকার ছিল। তো তখন ওরকম একটা পোস্টে যখন প্রধান প্রকৌশলী হিসাবে নিয়োগ দেওয়া হয়, তো তখন বোঝা যাচ্ছে যে যারা আস্থাভাজন বা যারা তার আগের সরকারে আসলে কাজ করেছে, তাদেরকে আসলে সিলেক্ট করা হচ্ছে। কারণ গত 20 বছর বিএনপি ক্ষমতার বাইরে ছিল। তো বিএনপির পক্ষে এখন খুবই টাফ, মানে যারা 20 বছর আগে বিএনপি সরকারে ছিল বা ওই সরকারের সময় নানান পদে ছিল, তারাই ইন দ্য মিন টাইম রিটায়ারমেন্টে চলে গেছে এবং তাদেরকেই তারা খুঁজে খুঁজে নিয়ে এসে বসানো হচ্ছে। ধরুন, এর তো আসলে একটা বিরূপ প্রতিক্রিয়া প্রশাসনের ভিতরেও পড়ে। এখন যদি বলা হয় যে আমি একজন সচিব প্রত্যাশী, আমি অনেক দিন কাজ করেছি, আমি যোগ্য মনে করি, কিন্তু দেখা গেল আমি হলাম না, একজন 20 বছর আগে রিটায়ারমেন্টে চলে গেছে, তাকে নিয়ে এসে বসা হলো, তাহলে তো পুরো প্রশাসনের ভিতরে এর একটা প্রভাব পড়ে। জি, মানে মূলত 3টা প্রভাব খুবই প্রকট। তার মধ্যে একটা প্রভাব হচ্ছে যে এই সচিবদের 20 বছর আগে বা 10 বছর আগে, 5 বছর আগে রিটায়ারমেন্ট, আমি একজনকে দেখলাম যে 2023-এ, অর্থাৎ 3 বছর আগে গেছে। তো যাই হোক, বিভিন্ন সময়ে রিটায়ারমেন্টে গেছে। তো তাদের অভিজ্ঞতা এবং দক্ষতার সাথে
আধুনিক যে দক্ষতার একটা মানে গ্যাপ থাকবে, এটা একটা বড় সমস্যা। দ্বিতীয় সমস্যা হচ্ছে যে তারা এই যে বর্তমান যে সরকারের যেসব পলিসিগুলো, সেই পলিসিগুলো বাস্তবায়নের ক্ষেত্রে দেখা যাবে যে যারা চিন্তা করছিলেন যে আমি সচিব হব, তারা বাদ পড়ে যায়, মানে তারা আগ্রহ হারিয়ে ফেলে, হতাশ হয়ে যায়। কারণ প্রশাসনের মধ্যে ধরেন একজন হবে, অতিরিক্ত সচিব হবে, সে তো জয়েন্ট সেক্রেটারি থাকছে, একজন জয়েন্ট সেক্রেটারি হবে, সে তো ডেপুটি সেক্রেটারি থাকতে হচ্ছে, কারণ তার উপরে জায়গা তো ব্লক। তো এরকম তৈরি হচ্ছে। তো এরকম অনেকগুলো প্রবলেম তৈরি হয়। আরেকটা হচ্ছে যে মানসিক দ্বন্দ্ব, একটা মেন্টাল সাইকোলজি, মানে ধরেন যারা চুক্তিভিত্তিতে কাজ করছেন তাদের সাথে যারা সার্ভিং, তাদের মধ্যে এক ধরনের মেন্টাল একটা তো এই প্রবণতা কি আসলে আমরা আরো দেখব, আরো কি চুক্তিভিত্তিক নিয়োগ হওয়ার সম্ভাবনা আছে? কারণ আমরা জানি যে বিএনপি তাদের লোক বা তাদের আদর্শে বিশ্বাসী অথবা তাদের আস্থাভাজন লোকজনকে খুঁজছে নানান জায়গায় বসানোর জন্য। সামনের দিকে আমরা হয়তো আরো এরকম দেখার একটা সম্ভাবনা আছে। দর্শক, সাউথ এশিয়া এবং সেন্ট্রাল এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আমেরিকার বাংলাদেশ সফর করছেন। আজকে তিনি বাংলাদেশে এসেছেন এবং বেশ কয়েকজন মন্ত্রীর সঙ্গে উনি সাক্ষাৎ করেছেন এবং নানান বিষয়ে আলোচনা করেছেন। এটি প্রথম ট্রাম্প প্রশাসনের একজন কর্মকর্তার বাংলাদেশ সফর। সফরে কি নিয়ে আলোচনা করা হলো এবং পল কাপুর কি বললেন, আমাদের পক্ষ থেকে কি বলা হলো, এইসব বিষয় নিয়ে আমি আলোচনা করব আমার সহকর্মী শেখ শাহরিয়ারুজ্জামানের সঙ্গে। শাহরিয়ারুজ্জামান, একটু সংক্ষেপে যদি বলতেন। ধন্যবাদ। পল কাপুর সাহেবের আজকে খুব ব্যস্ত দিন গেছে। প্রথমে যদি ধরি যে সকাল 9টা টু অনওয়ার্ড ফরেন মিনিস্ট্রি দিয়ে উনি শুরু করেছেন। স্টেট মিনিস্টার ফর ফরেন অ্যাফেয়ার্স শামা ওবায়েদ এবং ফরেন মিনিস্টার খলিলুর রহমান সাহেব, দুজনের সাথে ওনার মিটিং হয়েছে। এরপরেই উনি চলে যান হচ্ছে গিয়ে এনার্জি মিনিস্টার এবং কমার্স মিনিস্টার, দুজনের সঙ্গে ওনার বৈঠক হয়েছে। মোটা দাগে যে যদি বৈঠকের বিষয়বস্তুগুলো বলি, যেমন ফরেন মিনিস্ট্রি, বাই দ্য ওয়ে, তিনও মিনিস্টারই কিন্তু বৈঠকের পরপরই সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। তো সেখান থেকে আমরা যেটা জানতে পেরেছি যে ফরেন মিনিস্টারের সঙ্গে বৈঠকে যে জিনিসগুলো মোটা দাগে আলোচনা হয়েছে, ইলেকশন বিষয়টা তো অবশ্যই তারা খুব অ্যাপ্রিসিয়েট করেছে, সেটার একটা বিষয় হচ্ছে ট্রেড ইস্যুটা, যেহেতু ওদের সাথে আমাদের রেসিপ্রোকাল ট্রেড ডিল সেটা হয়েছে এবং সেই সময়টা ডক্টর খলিলুর রহমান উনি একজন বড় একটা ভূমিকা নিয়েছিলেন সেই ট্রেড ডিল করার সময়। তো সেই বিষয়টাও ওখানে আলোচনা হয়েছে। রোহিঙ্গা ইস্যুটাও এসছে, মিডল ইস্ট ক্রাইসিস, ইরান ক্রাইসিস, সেটা নিয়েও আলোচনা হয়েছে। মিডল ইস্ট ক্রাইসিস নিয়ে তারা আমাদের যে পজিশন সেটাকেও অ্যাপ্রিসিয়েট করেছে এবং অ্যাট দ্য সেম টাইম তারা যে আমাদের পক্ষ থেকে বলা হয়েছে যে ছোট দেশ হিসাবে বাংলাদেশের মতো দেশগুলোর পক্ষে এটা যুদ্ধ যদি দীর্ঘায়িত হয় তাহলে এই দেশগুলোর পক্ষে এই যে অর্থনৈতিক বার্ডেন এটা নেওয়াটা খুবই দুঃসাধ্য হয়ে যাবে। তো বাংলাদেশের পক্ষ থেকে আর্জ করা হয়েছে যে যত দ্রুত সম্ভব ডিপ্লোম্যাসিকে একটা সুযোগ দিয়ে ডায়ালগের মাধ্যমে এই সমাধান করা যায়। সেটা পররাষ্ট্রমন্ত্রী ট্রেড নিয়েও তাদেরকে অনেক কোশ্চেন করা হয়েছে যে ট্রেডের বিষয়বস্তুটা কি, সে ট্রেডের বিষয়টাও উনি ব্যাখ্যা করেছেন যে এটা বাংলাদেশের জন্য কীভাবে বেনিফিটেড হতে পারে। এটা অবশ্যই সরকারের বক্তব্য, এটা নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন বক্তব্য থাকতেই পারে, বাট ওনার পক্ষ থেকে উনি একটা ব্যাখ্যা দিয়েছেন। যদি আমি কমার্সের দিকে তাকাই, কমার্সে অ্যাজ সাচ এগ্রিমেন্ট তো কমার্স মিনিস্টার যেটা আমাদেরকে বলেছেন মুক্তাদির সাহেব, উনি যেটা বলেছেন যে ট্রেড ডিলটা তো হয়ে গেছে, ট্যারিফ ডিলটা তো হয়ে গেছে, কাজে ইটস ডান। তো এখন ওইটা নিয়ে পৃথকভাবে আলোচনার সুযোগ নেই। ওইটার ফ্রেমে, ওইটার আন্ডারে যদি ট্রেড, ইনভেস্টমেন্ট, ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচারে তাদের সহযোগিতায়, এই বিষয়গুলো নিয়ে মূলত তাদের ভিতরে আলোচনাটা আসছে। এখানে মোটাভাবে যেটা বলা যায় যে ট্রাম্প সাহেবের যে চিঠিটা উনি 18ই ফেব্রুয়ারি আমাদের প্রাইম মিনিস্টারকে লিখেছিলেন, সেখানে উনি 3টা বিষয়ের কথা উল্লেখ করেছিলেন, ট্রেড, ডিফেন্স এবং ইন দ্য প্যাসিফিক। আমি একটু ট্রেডের বিষয়ে আসতে যাচ্ছি। আপনি জানেন যে ট্রাম্প হচ্ছে নানান দেশের উপরে উনি ওনার মতো করে ট্যারিফ ইম্পোজ করে দিচ্ছিলেন এবং বাংলাদেশের সর্বশেষ তথ্য অনুযায়ী 19% ছিল। সর্বশেষ অনুযায়ী 19%, তারপরে সেটা তো পরবর্তীতে 15% সবার জন্যই ওই স্ল্যাবটা ধার্য করা হয়েছে। কিন্তু আমরা ধরেন ওই যে ট্যারিফের যে চাপ
সেই প্রেক্ষিতে কিন্তু আমরা ডিলটা সাইন করেছি, কিন্তু ওই ট্যারিফটা তো না। আচ্ছা, এখন তো 15% হয়ে গেছে এবং এই ডিলটা নিয়ে কিন্তু আমাদের দেশে অনেক ধরনের সমালোচনা হয়েছে যে Exactly. এই ডিলটা রাষ্ট্রের বিরুদ্ধে অনেক কিছু, এবং আমরা আমাদের অনেক স্বার্থ বিকিয়ে দিয়ে এই ডিলটা করেছি। এইসব কোনো বিষয় নিয়ে এগুলো এই আলোচনায় এসেছে আচ্ছা, কিনা? এখানে আলোচনায় এই বিষয়টা নিয়ে তারা তাদের মতো করে ট্রেডের নিয়ে আলোচনা করেছে, কিন্তু আমাদের পক্ষ থেকে আপনি যে প্রশ্নটা করলেন এই প্রশ্নটা করা হয়েছিল। এখানে দুটো বিষয় আছে। এখন যেটা 15% আছে সেটা সেকশন 122, সেইটাকে ইনভোক করে এই 15% দেওয়া হয়েছে। এখানে একটা ক্যাচ আছে, এই 15% কিন্তু 150 দিন মেয়াদের জন্য, মানে 5 মাস মেয়াদের জন্য এই 15% থাকবে। এরপরে তারা 301 সেকশন ট্রাম্প সাহেব সেটা ইনভোক করবে। আমাদের পক্ষ থেকে যেটা খলিল সাহেব আমাদেরকে জানালেন, আমাদের পক্ষ থেকে তাদেরকে অনুরোধ করা হয়েছে যখন 301 সেকশনটাকে ইনভোক করা হবে তখন যেন আমাদের ট্যারিফ রেটটা 19%-এর নিচে থাকে, এই অনুরোধটা করা হয়েছে। তো ব্যাখ্যাটা এভাবে দেওয়া যায়, আমরা এই যে 15% 19% এটা আসলে কিন্তু একটা টাইম ফ্রেমের জন্য। আগে যেমন ছিল যে 19% একটা অনাদিকা, মানে কোনো টাইম ফ্রেম নাই, কিন্তু এখন কিন্তু আমরা টাইম ফ্রেমের ভিতরে বন্দি। কারণ ইউএস সিস্টেম অনুযায়ী ট্যারিফটা ইম্পোজ করা হয় কংগ্রেসের মাধ্যমে। এখানে কিন্তু কংগ্রেসের এখানে কোনো সংশ্লিষ্টতা নেই, এটা কিন্তু মার্কিন প্রেসিডেন্টের যে এক্সিকিউটিভ পাওয়ার আছে সেগুলো দিয়ে দেওয়া হচ্ছে, এবং সেগুলোর কিন্তু একটা টাইম ফ্রেম আছে। সে ফর এক্সাম্পল এই যে 122-এর কথা যেটা আমি বললাম, সেটা কিন্তু 5 মাস মেয়াদের জন্য, এরপরে কিন্তু আর উনি রাখতে পারবেন না, তখন ওনাকে অন্য কোনো সেকশন দিয়ে আবার ট্যারিফ ইম্পোজ করতে হবে। তো আমাদের পক্ষ থেকে যেটা আমি ব্যাখ্যা করলাম যে তখন যেন এটা 19%-এর নিচে থাকে, সেটাকেই আমাদের পক্ষ আমি থেকে ডিফেন্সের বিষয়ে একটু আসতে যাচ্ছি। ধরেন ডিফেন্স রিলেটেড কি আলোচনা হলো? ডিফেন্স রিলেটেড আমাদের পক্ষ থেকে কোশ্চেন ছিল যে যেহেতু ট্রাম্প সাহেবের চিঠিতে পরিষ্কারভাবে বলা আছে যে তারা ডিফেন্স, তো এটা পররাষ্ট্রমন্ত্রী যেটা বলছেন যে সরাসরি ডিফেন্স নিয়ে তাদের কোনো আলোচনা হয়নি। অ্যাজ সাচ জিসমিয়া এবং আকসা দুটো চুক্তি নিয়ে তাদের সাথে আলোচনা চলছে, এই চুক্তির দুটোর বিষয় ওখানে আসেনি, এটা একটা উনি বললেন। আর ইন্দো প্যাসিফিক ফ্রেম যেটা আমরা বড় আকারে বলি যে তাদের যে সিকিউরিটি যে ভিশনটা রয়েছে সেটা ইন্দো প্যাসিফিক এর মাধ্যমেই পরিস্ফুটিত হয়, সেখানে উনি দুটো মেসেজ দেওয়ার চেষ্টা করেছেন। একটা বলেছেন আমরা কোনো অ্যালায়েন্সে যোগ দেব না, এটা উনি পরিষ্কারভাবে বলেছেন যে আমরা নন অ্যালাইনমেন্ট যে আমাদের যে প্রিন্সিপাল সেটাকে আমরা আপহোল্ড করব। সেকেন্ড যেটা বলেছেন যে ইন্দো প্যাসিফিকে আমাদের কিন্তু একটা আউটলুক আছে বাংলাদেশে, সেটাকে তো উনি রিভিউ করবেন বলেছে। আমরা 2 সপ্তাহ হলো আমরা এসেছি, এখন আমাদেরকে এটা রিভিউ করার সময় এসেছে, এবং আমরা এটা রিভিউ করে তারপরে আমরা বলবো যে এটা নিয়ে আমাদের চিন্তা ভাবনা কি। খুব সংক্ষেপে পল কাপুরের পরবর্তী মিটিংগুলো বা পরবর্তী কোন বিষয়গুলো আছে বাংলাদেশ? আগামীকালকে তার যেটা ব্যবসায়ীদের সাথে একটা বৈঠক রয়েছে, এবং পররাষ্ট্র সচিবের সঙ্গে ওনার আর একটা বৈঠক রয়েছে। কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গে? এইটা তাদের বিষয়, এটা আমাদেরকে এভাবে বলা হয় না যে সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। এইবারে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওনার কোনো বৈঠক আছে বলে আমাদের জানা নেই। তাহলে হয়তো পলিটিক্যাল মানে রাজনৈতিক নেতাদের সঙ্গে, যেহেতু প্রধানমন্ত্রীর সঙ্গেই নাই, হয়তো রাজনৈতিক অন্য নেতাদের সঙ্গে হয়তো এটা কিন্তু এই বিষয়টা দেখে পুরোপুরি এমবেসি, এবং এটা তাদের মাধ্যমে একটা গোপনীয়তা বজায় রাখে, তারা কার সঙ্গে কিভাবে দেখা করে। এমবেসি সংক্রান্ত যে বৈঠকগুলো হয় সেগুলোকে সাধারণত তারা পাবলিকে, যে বিজনেসম্যানদের সঙ্গে উনি কালকে বৈঠক করবেন, কোন বিষয়গুলো, কেন বিজনেসম্যানদের সাথে? আপনারা জানেন যে বাংলাদেশে অ্যামচ্যাম, আমেরিকান চেম্বার, তাদের একটা সংস্থা আছে বাংলাদেশে, উনি ওই আমেরিকান চেম্বার বা আমেরিকার সঙ্গে সংশ্লিষ্ট যে ব্যবসায়ী রয়েছে তাদের সঙ্গে বসবেন, তাদের কোনো সুবিধা অসুবিধা সেগুলো জানার জন্যই এই বৈঠকটা। ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ।